নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটাতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেখো, নিম্নচাপ তো শুরু হয়ে গেছে আর সারা রাত বৃষ্টি হয়েছে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো জোরে হচ্ছে, কখনো মুষলধারে হচ্ছে, কখনো একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে আর আমি তো উঠে পড়েছি, মেয়েরাও উঠে পড়েছে। রাত্রে যেহেতু বাসনপত্র ধুয়ে রেখেছি, তো সকালবেলাটা অনেকটা কিন্তু চাপমুক্ত লাগে এই সময়টায়। তো উঠেছি, ফ্রেশ হয়েছি, আর এখন হচ্ছে আমি মেয়েদের জন্য ব্রেকফাস্ট করব। আজকে বানাবো হচ্ছে চাউমিন। তো ওরা যেহেতু স্কুলে যাবে আর বাড়িতে আসতে দেরি হবে, ওই যে 2টো বেজে যাবে, তারপরে আসবে। তো সেই জন্য কিন্তু চাউমিনটা বানাবো আর একটু খাইয়েও দেব। তো চলে এসছি আমি। আর আজকে 2টো হাঁসের ডিম রয়েছে, সেই ডিম দিয়েই কিন্তু চাউমিনটা বানাবো। তো কারেন্ট নেই, ইলেকট্রিক নেই বলে আমি এখন এই যে গ্যাসে চাপিয়ে দিয়েছি। দেখো, চাউমিনটা আমি হতে দিচ্ছি, জলটা গরম হয়ে গেলে চাউমিনটা আর কি দিয়ে দেবো। ওটাকে করে নিয়ে তারপর কিন্তু ছোটো মেয়েকে ডাকবো। অলরেডি ডাকছিও, কিন্তু উঠতে চাইছে না। তো আমি দেখলাম যে চাউমিনটাকে তাহলে একটু সেদ্ধ বসিয়ে নিই। তো আজকে আমি সকালবেলা আমাদের জন্য আর কি করবো একটু পরে, যেহেতু মেয়েদেরকে ছেড়ে নেব। তারপর আমি আমাদের জন্য, তোমার দাদা আর আমার দুজনের জন্য কিন্তু ব্রেকফাস্ট রেডি করব। তোমার দাদা তো জানো, ভাত ছাড়া কিছুই খায় না, তেমন পছন্দই করে না, চাটা পর্যন্ত খায় না। তো সেই জন্যেও আমাকে কিন্তু সকালবেলা মেয়েদের টিফিন করার পর ওর জন্য কিন্তু আলাদা করে রান্না করতে হয় এবং ভাতই করতে হয় প্রতিদিন। হ্যাঁ, কোনো দিন হয়তো বা একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করলো, সেদিন একটু রাত্রে ভাত বেশি থেকে গেলো এক মুঠো, সেদিন পান্তাটা খায়, কিন্তু ওই যে বেরোনোর আগে ভাতটা ওকে দিতেই হয়। তো দেখো, আমি এই যে জলটা ঝরিয়ে নিলাম। আর সবজি বিশেষ কিছু নেই, টমেটো ছিল, সে 2টো দেখলাম নষ্ট হয়ে গেছে, অনেক দিন রয়েছে ফ্রিজ, দেখা হয়নি। তো যাই হোক, আমি এখন ওই পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কিন্তু আজকে চাউমিনটা বানাবো। গতদিন যে বরবটিগুলো তুলেছিলাম, ভাবলাম ওইগুলো দিই, তারপর দেখলাম না, ছোটো মেয়ে হয়তো খাবে না বরবটিটা দিলে। তো বরবটিটা দেবো না, প্লেন হচ্ছে চাউমিনটাই বানাবো। হাঁসের ডিমের কুসুমগুলো দেখো কি সুন্দর, কিন্তু বেশ অনেকটা ব্রাইট কালারের হয়। হ্যাঁ, আর যেহেতু হাঁসের ডিম একটু বড় হয়, তো দুটো ডিম কিন্তু অনেকটা ডিম হয়। তো আমি এই 2টো ডিমটাকে একটু ভেজে নেব। হুম, ঝুরি ভাজা করে ভেজে নিয়ে তারপর কিন্তু চাউমিনটাকে রেডি করব। মেয়েদের জামাকাপড়গুলো গত রাত্রে ইস্ত্রি করে রেখে দিয়েছি। তো এখন একটু ওদের খাইয়ে জল, টিফিন বক্স এগুলো রেডি করে দিতে পারলেই তাহলে আমি কিন্তু অনেকটা নিশ্চিন্ত হই। তারপরে কিন্তু শান্তিতে ধীরে স্থিরে, ধীরে সুস্থে তারপর আমার সংসার কাজকর্মগুলো শুরু করতে পারি। এবছর যে সবজির দাম কী পরিমাণে বেড়েছে, পেঁয়াজ বলো, কাঁচা লঙ্কা বলো, এত দাম বেড়েছে যে আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে আর কোনো কিছু বাজারে হাত দেওয়ার উপায় নেই। তো সবজি তো 2-4টে আমি আমার বাগানে ফলানোর চেষ্টা করি, কিন্তু পেঁয়াজটা তো আর সত্যি ফলাতে পারি না। তো এত দাম বেড়েছে জিনিসের, যে কী খাবো, আমাদের মতো সাধারণ মানুষদের সত্যি আর খাওয়ার উপায় নেই কিছু, আমাদেরকে হাতেই বাঁচতে হবে। তো আর করা যাবে, খুবই আর কি কষ্টকর সাধারণ মানুষদের পক্ষে, না জিনিসপত্রের দামি হয়ে বাঁচতে। আর আবহাওয়াটা এমন খামখেয়ালি যে কোনো ফসল কিন্তু ঠিকমতো, দেখো আমার ছাদে আমি যে পালং শাক, মূলো শাক, লাল শাক লাগিয়েছি, সেগুলোই তো আমি ঠিক করে বড়ো করতে পারছি না। তা চাষিরাই বা জমিতে ফসল ফলাবে কী করে? আর যদি ফসল ফলাতে না পারে, তখন জিনিসের দামটা এবার কমবে কী করে, তাই না? তার প্রকৃতির খামখেয়ালিপনা নাকি মানুষেরই কৃতকর্ম, কোনটা যে বলবো, দুটোই সত্যি, তাই না? মানুষের খামখেয়ালি এই যে স্বেচ্ছাচারিতার জন্যেই কিন্তু প্রকৃতি এরকম প্রতিশোধ নিচ্ছে আমাদের ওপরে। তো দেখো, চাউমিনটা অনেকটা চাউমিন হয়েছে। এই চাউমিনটা না, এই হাক্কা নুডলস চাউমিনটা না অনেকটা হয়, জানো তো। একটু দামটা হয়তো একটু বেশি পড়ে, কিন্তু পরিমাণটাতেও বেশি হয়। তো আমার চাউমিন রেডি, মেয়েদেরকে একটু করে খাইয়ে দেবো। সত্যি কথা বলতে এত সকালে ওরা খেতে চায় না, যদি না পছন্দের খাবারটা হয়। তো আজকে চাউমিন দিলে আজকে খেয়ে নেবে। তো সেই জন্যেই চাউমিনটা করেছি। অনেক দিন তো স্কুলে সকাল সকালে স্কুলের থেকে চলে আসছিলো এক্সামের জন্যে, তো ওই জন্যে আর চাপ ছিল না আমার। তো দেখো, ছোটো মেয়ের ড্রেস পরা হয়নি, পিটির ড্রেস, আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, ওর বাবা দিতে যাচ্ছে। তো বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কিন্তু ওদেরকে পৌঁছে দিয়ে তোমার দাদা এই যে এলো। এবার আমি আমার ঘরের কাজকর্ম শুরু করব। তারপর ভাবলাম যে যাই ছাদে গিয়ে একটু কাজকর্ম করি। ঘরের কাজ প্রায় গুছিয়ে নিয়েছি। তো ছাদে এসেছিলাম কিন্তু সবজি নিতে। পুঁই শাকের এখানে এসে দেখি আমার এই শিম গাছটাতে না পোকা ধরেছে, আর কচি কচি পাতাগুলো, ডগাগুলো খেয়ে দিচ্ছে। তো সেই গাছ জন্যে গাছটাকে একটু কিন্তু আমি আর কি ঠিক করে দেব।
কারণ এই গাছগুলোকে এখন যদি যত্ন না করি তাহলে কিন্তু শীতের সবজি পাবো না। তো শীতের সবজির জন্য তো এখনই শুরু করতে হবে, একটু পরিচর্যা করতে হবে বৃষ্টির মধ্যে হলেও। তো তোমার দাদা বলছে তাহলে ওই একটা লাঠি নিয়ে ওখানটায় বেঁধে দাও। তো একটু দড়ি নিয়ে লাঠি দিয়ে আমি এই গাছটাকে এরকম বেঁধে ওই মানে বাঁশের সঙ্গে আর কি বাঁকিয়ে দিচ্ছি, ওখান দিয়ে গাছগুলো উঠে যাবে। শিম গাছগুলো বেশ কয়েকটা গাছ এবার হয়েছে, আর গাছে ফুলও এসে গেছে বলতে গেলে। এইটুকু গাছে ফুল আসেনি, তবে পুঁই শাকের এখানে যে মাচানটা আছে এই মাচাটাতে কিন্তু আমার শিম গাছে ফুল আসতে শুরু করেছে। জানি না হবে কিনা এখনই এই মুহূর্তে, তবে ফুল আসতে শুরু করেছে, এটা একটা ভালো কথা। ছাদে এখানে এই যে লাউ মাচাটা, এটা আমি আর পরিষ্কার করতে পারলাম না, কেন বলো তো? যদি লাউ মাচাটা আমি এখন কেটে দিই উপরের এই মাচাটা, তাহলে কিন্তু আমি আর বানাতে পারবো না। তোমার দাদা এখন একটুও সময় পায় না যে আমাকে বানিয়ে দেবে। তো ওই জন্য লাউয়ের এই গাছগুলো মরে গেছে, আস্তে আস্তে করে টেনে তুলবো, সেই সময়টাও আমার হাতে নেই। আসলে একার সংসার না, কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না সত্যিই বুঝে পাই না। তো নাগাল পাই না, আমি যেহেতু বেঠো মানুষ, আমার নাগাল পেতে অসুবিধা হয়। তো আমি চেয়ারে উঠে নিচ্ছি, চেয়ারে উঠে দুটো তিনটে ডগা কাটবো, আর মানে দুটো তিনটে ডগা হলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। কেন বলো তো? ডগাগুলোর মধ্যে বেশ মোটা মোটা, জানো তো। আর এই পুঁই শাকটা কিন্তু ছাদেই আমি চাষ করেছি, ছাদেই হয়েছে। হুম। তো দেখবে ছাদে এই যে ফসল ফলিয়ে, সবজি ফলিয়ে খাওয়ার যে কী একটা মজা, কোনো রকম সার বিষ ছাড়া। এটা যারা আমরা গাছ পাগল আছি তারাই জানি এইটার মধ্যে কী আনন্দ। আর বাজারের সবজির থেকে একটু টেস্টটা মনে হয় বেশিই হয়, তোমরা কি বলো? আমার তো মনে হয় বাড়িতে লাগানো সবজি সত্যিই স্বাদটা বাজারের থেকে বেশি হয়। তো এই সাইডেও আমার একটা পুঁই শাকের চারা আছে, মানে গাছ আছে, সেটা তো বেশ কিছু পুঁই শাক হয়েছে। তো যাই হোক, এখন তোমার দাদার আজকে বায়না হচ্ছে উচ্ছে পাতার ঝোল খাবে। তো উচ্ছে গাছটা অবশ্য দেখেছো, বৃষ্টিতে পোকা ধরে একদম গাছের অবস্থা হয়ে গেছে। এই গাছটাতে দুদিন আগেও কত সুন্দর উচ্ছে হয়েছিল, কিন্তু বৃষ্টিতে দেখো কী হাল করে দিয়েছে। তো আমি গাছটার পাতাটা একটু ছেড়ে নিচ্ছি, আর এই গাছটা আর কিছু হওয়ার নেই। দেখো বৃষ্টিতে এই অবস্থা হয়েছে, পোকায় খেয়ে দিয়েছে, প্রচুর পোকা। তো বাগানে আসতেও তো পারছি না বৃষ্টির জন্যে। এই পাশে এই যে নতুন বেল মানে দেখছো, ওই গাছটা কিন্তু মানে খুব সুন্দর কচি পাতা ছেড়েছে। তো পাতার আর কি মায়া করলে আমাকে হবে না, তোমার দাদা খেতে চেয়েছে, আর আমি সেটা যদি না দিতে পারি, আমার বাগানে থাকা সত্ত্বেও আমার নিজের মনের মধ্যে না কেমন খুঁত করবে। তো একটু কষ্ট হলেও না পাতাগুলো তুলেছি, কষ্ট হয়েছে জানি আমার। এই দেখো এই গাছটাতেও কিন্তু নতুন একটা আর কি উচ্ছে আসতে শুরু করেছে, তারপরেও পোকা ধরেছে, গাছটা বাঁচবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আবার বৃষ্টি চলে গেলে আবার চারা রোপণ করবো, আবার হবে। দুঃখ পেয়ে লাভ নেই, কারণ একার সংসারে যেটুকু আমি পারি, আমি মনে করি আমি যথেষ্ট পরিশ্রম করি। আমার মনে হয় যে আমি কখনো সত্যি ফাঁকি দিই বলে আমার মনে হয় না। কারণ নিজের কাছে যখন তুমি মনে করবে না যে তুমি ফাঁকি দাওনি, তাহলে তোমার সেই কোনো অনুতাপ বোধ থাকবে না। তো দেখো এইখানটাতেও কিন্তু এই উচ্ছে পাতার এই যে কচি ডগাটা নুয়ে পড়েছে, তো এইটাকে একটু টেনে উপরের দিকে তুলে দেবো। আমার এই ছোট্ট ছাদ বাগানটাতে আমি চাই কত কিছু লাগাতে, কিন্তু কী বলতো, জায়গায় সংকুলান হয় না। এইটুকু ছাদে কোথায় ফুল গাছ, কোথায় ফল গাছ, কোথায় সবজি চাষ করব। কিন্তু ওই যে ইচ্ছেটাই আসল কথা বলে আমি মনে করি, যে ছোট্ট হলে তাই কী হবে, ছোট হোক, বলে না সে নিট ছোট ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। সত্যি তাই, আমার হয়তো ঘরের এই ছাদটা ছোট, কিন্তু যেটুকু আছে আমি মনে করি সেইটুকুতেই আমার মতো মানুষের পক্ষে যথেষ্ট। মানে চাইলে এইটুকুর মধ্যে অনেক সবজি চাষ করা যায়। আর না, মানে না গেলেও উপায় নেই, আমাকে তো করতেই হবে, কারণ আমি তো গাছ ভালোবাসি। তো আমি মনে করি আমার যেটুকু আছে সেটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের কত বড় আছে গাড়ি বাড়ি, সেটা দেখে অনুতাপ করার কোনো মানেই হয় না, তাই না? নিজে যেটুকু বানাতে পেরেছি সেইটার প্রতি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা আমি মনে করি উচিত। আর আমি কৃতজ্ঞতা বোধও প্রকাশ করি যে হ্যাঁ, আমাকে ঈশ্বর যেটুকু দিয়েছে সেটুকু অনেক দিয়েছে, হয়তো এটুকু হয়তো অনেকের নেই। তো সেইটা ভেবেই কিন্তু নিজে খুশি থাকার চেষ্টা করি। চলো, কথা বলতে বলতে অনেক বেশ কয়েকটা পাতা হয়েছে, যেটুকু পাতা হয়েছে তোমার দাদাকে একটু ঝোল করে দিতে পারলেই আমার শান্তি। কারণ মানুষটা উচ্ছে পাতা শাক পাতা খেতে এত ভালোবাসে যে আমি প্রতিদিন ভাবি এই বর্ষার মধ্যে কী শাক খাওয়াবো লোকটাকে। তো যাই হোক, অবশেষে এই যে কয়েকটা লঙ্কাও হয়েছিল গাছে, আবার সেইগুলোও তুলে নিচ্ছি। গাছে বেশ বেশ লঙ্কা হলো এই বছরটা, এত লঙ্কা হলো যে আমি ভাবিনি আমার এই সাধারণ অতি সাধারণ অবহেলায় বড় হওয়া গাছগুলো এত সুন্দর সার্ভিস দেবে আমাকে। তো চলো, বৃষ্টি কিন্তু অলরেডি এখনও পড়ছে, নিচে যাব, স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাটা চাপাবো। দেখো কথা বলতে বলতে এই গাছটা তো বেশ কিছু পেলাম আর কি লঙ্কা, আর আমি একটু চা খাবো বলে এই তুলসী পাতার ডগাটা নিয়ে নিলাম। তুলসী পাতা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে।
আর বৃষ্টির মধ্যে গাছপালা কি লাগাবো, মাটিতে তুলে রেখেছি কিন্তু চারা লাগাবো মানে কখন লাগাবো সেটাই ভাবছি। দেখো এই গাছগুলোই অলরেডি বাঁচাতে পারছি না, এই ভেতরে যেগুলো রয়েছে সেগুলো বাঁচাতে পারছি না। তো আমার এখানে দেখলাম যে আমার কামরাঙা গাছ, এই গাছটাতেও কিন্তু ফুল এসেছে, আর দেখে মনটা খুব খুশিতে ভরে গেল। কেন, গাছে ফুল এলে, ফল ধরলে, আর সেইগুলো যখন আর কি নিজের হাতে তুলি বা মেয়েরা তুলে খায়, আমার মা হিসাবে বা কি মানুষ হিসাবে ভীষণ স্যাটিসফাইড মনে হয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই আমাদের এরকম আনন্দ হয় নিজের হাতে কষ্ট করে গাছ লাগালে তার ফল পেলে, তাই না? তো এই এখানে দেখো, এই যে গোলাপ গাছটা, এই ডগাটা বেরিয়েছে, এটাকে কেটে দিতে হবে, আর এই টবটাকে ক্লিয়ার করতে হবে, মানে এই টবটা থেকে রিপোর্টিং করতে হবে উচ্ছে চারাগুলোকে, কিন্তু বর্ষার মধ্যে কখন করব। এতগুলো লঙ্কা নিলাম আবার আজকে, আর উচ্ছে পাতাগুলো যেটুকু নিয়েছি তোমার দাদা একটা ঝোল হয়ে গেলেই হয়ে যাবে, মানে মেয়েদের জন্য তো আলাদা তরকারি রান্না করবো, কিন্তু তোমার দাদা কী বলতো, ওই যে উচ্ছে পাতা ঝোল খেতে চেয়েছে, তো আমি এখন না বানিয়ে পারছি না, তো উচ্ছে পাতা ঝোল খাবে, আমি একটু চা খাবো তুলসী পাতা আদা দিয়ে। তো চলো, এই যে কটা পাতা, আর দেখো কটা, বেশ কয়েকটা লঙ্কা পেয়েছি কিন্তু আজকে। তো চলো সবজিগুলো নিয়ে নিচে যাই। আজকে মাছ বেশি হয়নি, ওইটুকু মাছই হয়েছে, আর ওইটুকু মাছই ছিল আর কি। ছোট্ট একটা কুচে মাছ ছিল, সেটা মেয়েরা খাবে বলছিল। আমার না এই কুচে মাছ কাটতে যে কী খারাপ লাগছিল, কেউ গায়ের মধ্যে ঘিন ঘিন করছিল। তারপর ওই যে বাচ্চারা খাবে, আর বাচ্চারা খেতে চেয়েছে, মা হিসাবে আমি যদি সেটা করতে না পারি, আমার মনে হবে নিজে মা হিসেবে কোথাও নিজেকে ব্যর্থ বলে মনে হবে যে সবাই পারে, আমি কেন মা হিসেবে কাজটা পারছি না, অন্যেরা যখন পারে তখন আমারও পারা উচিত। এইটা ভেবেই কিন্তু অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কিন্তু কুচে মাছটা কেটেছি। হ্যাঁ, কুচে মাছটা খুবই ছোট, কিন্তু ওইটা কাটতে আমার গায়ের মধ্যে কেমন শিশি শিশি করে উঠছিল, মানে ভয় করছিল, ওই সাপের মতো দেখতে, তো মনে হচ্ছিলো কেমন গায়ের মধ্যে কেমন একটা হচ্ছিল। তো যাই হোক, তারপর অনেক নিজেকে অনেক বুঝিয়ে প্রবোধ দিয়ে আমি কিন্তু অবশেষে কেটেছি। তো স্নান টান করে নিয়েছি, পুজোও দিয়ে নিলাম, আর এখন আমি হচ্ছে এই যে এসছি, এবার ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি। এই যে টেবিলটা মানে খাটটাতে গুছিয়ে টুছিয়ে নেবো একটু। দেখো সবাই, অনেকে হয়তো সকালবেলা উঠে এই কাজগুলো করতে পারে, কিন্তু আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব হয় না, কারণ সকালবেলা উঠে মেয়েদেরকে রেডি করে দেওয়ার আমার ব্যাপার থাকে। তো এক একজনের সংসারে এক এক রকম কাজকর্ম থাকে, এবং আমরা প্রত্যেকেই কিন্তু নিজের সুবিধা মতো সমস্ত কাজগুলো করি, তাই না? আমার মনে হয় অন্যেরা কোন কাজটা ভালো পারছে সেইটা ভেবে নিজে মন খারাপ না করে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের সাধ্য মতো এবং নিজের সাধ্যকে একটু একটু করে অতিক্রম করা, মানে নিজেকে ছাপিয়ে যাওয়া, না কি অন্যকে দেখে মন খারাপ করা বা কাউকে দেখে হিংসা করা, এরকমটাও মানে উচিত না। আর আমরা যদি নিজেদের সামর্থ্য আর নিজেদের আয় বা শক্তি বুঝে ব্যয় করি বা সংসার পরিচালনা করি, তাহলে মনে হয় আমাদের জীবনে কখনোই অভাব জিনিসটা আসবে না। আমরা অনেকেই দেখেছি, অনেকের অনেক ইনকাম, তারপর তাদের মাসের অর্ধেক হওয়ার আগে তাদের নাকি হাতে টান শুরু হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে, আমার সংসারে আমার যেমন ইনকাম হোক না কেন, কম বা বেশি, আমার কখনোই অন্যের কাছে হাত পাততে হয় না। কারণ কেন বলো তো, আমি খুব চেপে খরচা করতে ভালোবাসি, আমি আমার স্বামীর উপার্জন বুঝে খরচা করি। আমি জানি যে আমার স্বামী আজকে হয়তো 3 টাকা ইনকাম আছে, কালকে হয়তো 3 টাকা নাও ইনকাম হতে পারে, তো আমি সবসময় সেভিংস করতে ভালোবাসি। হ্যাঁ, অনেকে আমাকে বলে আমি নাকি অনেকের মতো সুন্দর পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে পারি না, অনেকের মতো সুন্দর করে সাজগোজ করতে পারি না, অনেক কিছু হয়তো পারি না, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি মনে করি আমার স্বামীর ইনকাম অনুযায়ী আমি যদি সংসার পরিচালনা করি, সংসারটাকে কি বলবো, সেভিংস করি, বা নিজে একটু রেখে ঢেকে চলি বা চলার চেষ্টা করি, তাহলে কিন্তু দিন শেষে অন্যের কাছে গিয়ে হাত পাততে হয় না। আর আমাদের মতো মানুষ যারা হাত পাততে, যাদের বলে না বুক ফাটে তো মুখ ফোটে না, তাদের মনে হয় সেভিংস করাটাই সবচেয়ে বড় জরুরি। কারণ অনেকে দেখেছি খুব সহজে অন্যের কাছে হাত পাততে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমার বা তোমার দাদার অন্যের কাছে হাত পাততে আমাদের মনে হয় জীবন বেরিয়ে যায়। মানে আমরা মরে গেলেও মনে হয় অন্যের কাছে হাত পাততে পারবো বলে মনে হয় না। হ্যাঁ, কখনো কখনো নিজের ক্লোজ তাদের কাছে হয়তো বলতে পারি বা বলতে পারবো, কিন্তু হাত পাতা জিনিসটা, ওইটা তোমার দাদার ধাতেও নেই, আমারও ধাতে নেই। তো সেই জন্য আমরা চেষ্টা করি, আমাদের যদি 1 টাকা ইনকাম থাকে, সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার চালানোর। যখন 5 টাকা ইনকাম হয়, তখন চেষ্টা করি 5 টাকার মধ্যে সংসার চালানোর। তো সেই জন্যে আমাদের কখনো অনেকের কাছে হাত পাততে হয় না। তো কিছু মানুষ অনেকে ভাবে যে এদের কি করে চলে, এরা এত ভালো থাকে কি করে। হ্যাঁ গো, আমরা হয়তো খুব সামান্য ইনকাম করি, কিন্তু আমি আমার স্বামীর ইনকাম নিয়ে সন্তুষ্ট, এবং আমি আমার স্বামীর ইনকামকে সম্মান করি। সে 2 টাকা ইনকাম করতে পারলেও আমি তাকে সম্মান করি, সেই 2 টাকা আমার কাছে অনেক মূল্যবান। আর যদি এখন 10 টাকা ইনকাম করতে পারে, তখন 10 টাকাটাও আমার কাছে মূল্যবান। আমি কখনো আমার স্বামীর ইনকাম নিয়ে বা তার কোনো ব্যাপার নিয়ে আমার কোনো
অনুতাপ বা অভিযোগ নেই। তো আমি সত্যি কথা বলতে স্যাটিসফাইড। আমি আমার এই সাধারণ জীবনযাপন নিয়ে আমি সন্তুষ্ট। আমার কখনো অন্যের জিনিস দেখে কারো দোতলা বাড়ি আছে, তিনতলা বাড়ি হয়ে গেল কেন, এইটা নিয়ে আমার আফসোস নেই। আমার যদি একতলা বাড়ি আমি এইটুকু কষ্ট করে বানাতে পেরেছি দুজনে মিলে, এটা নিয়ে আমরা সত্যিই সন্তুষ্ট। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই যে হ্যাঁ, আমার এইটুকু আমরা করতে পেরেছি। ঈশ্বর সেই সুযোগটা আমাদের দিয়েছে যে হ্যাঁ, বাচ্চাদের জন্য একটা মাথার ঠাঁই গোজার মানে মাথা গোজার ঠাঁই আমরা তৈরি করতে পেরেছি। তো কারো দোতলা হয়ে গেল, কারো তিনতলা হয়ে গেল, কারোর গাড়ি হয়ে গেল, বাড়ি হয়ে গেল, জমি জায়গা করে ফেললো, ব্যাংক ব্যালেন্স করে ফেললো। আমার সত্যি কথা বলতে কখনো এই মনে এই জিনিসটা আসে না, কারণ আমি আমার স্বামীকে দেখেছিলাম তার চরিত্র দেখে এবং তার স্বভাব দেখে এসেছিলাম। তার রূপটা দেখে রূপটা দেখেছি বললে ভুল হবে, না রূপ দেখে আমি আসিনি, আমি তার স্বভাব তার ব্যবহার দেখে আমি এসেছিলাম। কখনো ভাবিনি আমার স্বামী ব্যারিস্টার হবে, উকিল হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি চেয়েছিলাম মানুষটা যেন সৎ হয়, মানুষটা যেন আমার প্রতি বিশ্বস্ত হয় এবং আমাকে যেন সে মন থেকে ভালোবাসে। তো এইটুকুই আমার চাওয়ার ছিল, সেটুকুই আমি পেয়েছি, ব্যাস এনাফ। আমার আর কিছু চাওয়ার নেই। অনেকেই ভাবে যে এরা এত শান্তিতে ভালোভাবে দিন কাটায় কী করে, এত এদের অভাব, এদের নেই খাই নেই কেন? নেই এই জন্যে নেই যে আমরা জিনিসটা কখনো আমরা জীবনে কখনো উচ্চ বা হাই লেভেলের চিন্তাভাবনা করি না যে আমাকে ওইটা পেতেই হবে, আমাকে এই লাইফ লিডই করতে হবে, পুজোতে আমাকে 10,000 টাকা শাড়ি নিতে হবে। আমার কখনো এটা মনে হয় না। আমার মনে হয় আমার স্বামী যেটুকু ইনকাম করতে পারছে, আমার একজন স্ত্রী হিসেবে আমার উচিত সেইটুকুর মধ্যে আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিচালনা করা। না যে 10 দিন পর আমার মানে আবার হাত টান শুরু হয়ে যায়। তো আমার স্বামীর যেটুকু ইনকাম সেইটা আমি 30 দিন আমাকে চালাতে হবে, সেইটা ভেবেই কিন্তু আমরা খরচা করি। হ্যাঁ, বাচ্চাদের জন্য একটু খরচাটা বেশি করি। আমাদের ইনকাম যেটা হয় সেটার মধ্যে ম্যাক্সিমামটাই আমরা বাচ্চাদের জন্য বেয়ার করি। চেষ্টা করি একটু সেভিংস করতে সেই সামান্য ইনকাম থেকে, কিন্তু নিজেরা চেষ্টা করি স্যাক্রিফাইস করার বাচ্চাদের জন্যে। আমাদের ভালো লাগা, পছন্দ এই জিনিসগুলোর আগে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ বা তাদের মানে প্রয়োজনটাকে আমরা প্রায়োরিটি দিই। এই জন্য আমাদের সামান্য ইনকাম হলেও আমাদের কেউ বুঝতে পারে না যে আমাদের অভাব আছে না অভিযোগ আছে। সত্যি বলতে আমার জীবনের কাছে বা ভগবানের কাছে বা আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভাব নেই। আমি ভীষণ সুখে আছি, শান্তিতে আছি। আমার ইনকাম যাই হোক না কারণ আমি মনে করি একটা মানুষের ইনকাম দিয়ে কখনো তাকে বিচার করা ঠিক না। একটা মানুষ তার রুচি, তার গুণ, তার চরিত্র, তার বিচার বিবেচনা বোধ সব কিছু দিয়ে মানুষটাকে বিচার করা উচিত। এবং সেদিক থেকে মনে করলে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করি। তো ওই জন্য অনেকে মনে করে আমরা কীভাবে চলছি, আমাদের সংসার কীভাবে চলছে, এই যে প্রশ্নগুলো বোকার মতো করে, এগুলো খুবই হাস্যকর। কারণ আমরা কখনো কারো ফ্যামিলির ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করতে চাই না যতক্ষণ না মানুষটা তার কোনো কিছু, তার ব্যক্তিগত জিনিস নিজের থেকে শেয়ার করে। না আমার হাজব্যান্ড না আমি কখনোই তাদের ব্যাপারে কিন্তু ইন্টারফেয়ার করতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার পরিষদ থাকে, সেইটার মধ্যে বাইরের কারোর থার্ড পার্সনের ঢোকা উচিত না। তো কথাগুলো এই জন্য বলছি, খুব খারাপ লাগে যখন কেউ ফোন করে বলে কী রে তোদের সংসার কী করে চলছে। আরে বাবা আমরা হ্যাঁ আমরা চাকরি করি না, আমরা জানি, আমি জানি আমার স্বামী চাকরি করে না, সেইটুকু বুদ্ধি আমার আছে, বোধ, হয়তো বুদ্ধি নেই কিন্তু সেইটুকু বিবেচনা বোধ আমার আছে যে আমার স্বামী চাকরি করে না, আজকে তার 3 টাকা আছে, কালকে তার ইনকাম 3 পয়সা নাও হতে পারে, সেইটা বুঝেই আমরা চলি যাতে আমাদের কারো কাছে হাত পাততে না হয়, সেই সব মানুষের কাছে হাত পাততে না হয় যারা মানুষকে মানুষ বলেই পাত্তা দেয় না। তো এইটা হচ্ছে ব্যাপার। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, আর মেয়েদের আসারও সময় হয়ে গেছে, রান্না আমার মোটামুটি কমপ্লিট। অনেক কথা আজকে বললাম এই জন্যে যে কিছু কিছু মানুষের এমন এমন কিছু প্রশ্ন থাকে না যেগুলো সত্যিই মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আমি বা আমার হাজব্যান্ড কখনোই কারো ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না। হ্যাঁ, মানুষ যদি কিছু বলে, কারো প্রবলেম হয়, নিশ্চয়ই আমার হাজব্যান্ড তো উপজে গিয়ে হামলে পড়ে মানুষের বিপদে, কী করে তাকে সাহায্য করবে, হামলে পড়ে মানে কি মানে উপজে গিয়ে তাকে হেল্প করার চেষ্টা করে। সেক্ষেত্রে কিছু কিছু মানুষ এরকম বোকা বোকা প্রশ্ন করে যে তোমাদের সংসার কী করে চলছে। চলছে ভাই, আমাদের সংসার চলবে। আমার স্বামী যদি 1 টাকা ইনকাম করতে পারে আমি 1 টাকা দিয়ে আমার সংসারটা চালাবো। সেইটুকু ধৈর্য আর সেইটুকু সম্মান বা সেইটুকু সহানুভূতি বোধ আমার স্বামীর প্রতি আমার আছে বলে আমার সংসারটা এখনও এত সুখে শান্তিতে করতে পারছি। তো এই দেখো রাতে তোমার দাদা বাড়িতে